স্যার, আপনি কি খুঁজছেন স্যার? দয়াকে বাঁচানোর সূত্র। স্যার, ওনার নিরপরাধ হওয়ার কি প্রমাণ পাবো স্যার? ওই গুলিটা পঙ্কজ, যেটা ওই কিডন্যাপারের লেগেছিল। কিন্তু স্যার, ওই গুলিটা তো সালুঙ্কে স্যার ওর পিঠ থেকে বার করে নিয়েছিল। যে গুলিটা ডক্টর সালুকে পেয়েছেন, তার মধ্যে কোনো রহস্য আছে, আর সেটাই বের করতে হবে আমাদের। এ রক্তের ছিটে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। যেভাবে ওই কিডন্যাপারের গুলি লেগেছিল, তার মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে। আর সেই রহস্য এই রক্তের ছিটেই বলে দেবে। স্যার, রক্তের ফোঁটা কি করে স্যার? আরে ভাই, তুমি জানো না, এই রক্তের ছিটেই আমাদের বলে দেবে যে গুলি কত দূর থেকে চলেছে আর কোন অ্যাঙ্গেল থেকে চলেছে। আর রক্তের ছিটেও আমাদের কিছু বলছে। 1 মিনিট তুমি এখানে দাঁড়িয়ে থাকো তো। পঙ্কজ, তুমি একটু নিচু হও তো। তার মানে গুলি 23 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে চলেছিল। পঙ্কজ, ওই দিন ওই কিডন্যাপারের উপর একটা নয়, 2টো গুলি চলেছিল। একটা দয়ার বন্দুক থেকে, আর একটা অন্য কারো বন্দুক থেকে। স্যার, কিন্তু আমরা তো গুলি একটাই পেয়েছি, তাহলে দ্বিতীয় গুলি কোথা থেকে এলো? ওই দ্বিতীয় গুলিটাই তো আমাদের খুঁজতে হবে। ওই কিডন্যাপারের এখানে গুলি লেগেছিল, ও এখানে পড়েছিল, আর পুতুলটা এইখানে পড়ে। তার মানে দ্বিতীয় গুলিটা যেটা পায়ে লাগার কথা ছিল, সেটা এখানেই কোথাও রয়েছে। পঙ্কজ, তুমি একটা কাজ করো, আমি ওই দ্বিতীয় গুলিটা খুঁজছি, ততক্ষণ তুমি খোঁজ নিয়ে দেখো যে ওই দিন যে গুলিটা চলেছিল, সেদিন এই কন্টেনার ইয়ার্ডে কেউ এসেছিল। ঠিক আছে স্যার। মিস্টার সুপারভাইজার, আপনি একটু উপরে আসবেন। এটাকে হোল্ড কর। এইভাবে মারতে হয় পাঞ্চ। বেরো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, তো বলুন, বলুন কি কাজ? কিছু জানার ছিল। যদি না দিই? কিভাবে আদায় করতে হয় আমরা জানি সেটা। জানেন, আমরা হচ্ছে বক্সার, আর আমাদের হারাতে গেলে আপনাকে একটু শক্তিশালী হতে হবে। মহাশয়, এনাকে এত হালকা ভাববেন না, এনার গায়ে অনেক শক্তি। আপনার মতন 4-4টে পালোয়ানকে এক তুড়িতে উড়িয়ে দিতে পারেন না। ব্যাস, একটা পাঞ্চ, একটা পাঞ্চে এই মেয়েটা পুরো ধরাশায়ী হয়ে যাবে। সেটা তো পাঞ্চ মেরেই বোঝা যাবে, তাই না? যদি সাহস থাকে ময়দানে এসো। আমার ময়দানে যাবার কোনো দরকার নেই। তোমার জন্য আমার যে কোনো ছেলে যথেষ্ট। আর যদি তুমি জিতে যাও, তুমি যা জানতে চাইছো আমি তোমাকে বলে দেব। এর সাথে ফাইট করব।
দেখলেন? খুব ভালো ফাইট করতে পারো। কোথা থেকে শিখলে এত ভালো ফাইট? শিখেছি কোথাও। এবার যেটা জিজ্ঞেস করব সেটার উত্তর দাও। এনাকে চেনেন? আরে, এ মারা গেছে? হ্যাঁ, কেউ খুন করেছে ওকে। ওর নাম স্যান্ডি। আমি ওকে ট্রেনিং দিয়েছিলাম। এই স্যান্ডির অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার তো হবে। ঘরটায় খুব ভালো করে খুঁজে দেখো, আনাচে কানাচে ভালো করে দেখো যেখানে বাচ্চাটাকে লুকিয়ে রাখতে পারে। স্যার, হ্যাঁ পুরবি। স্যার এই বলো। দেখুন, কাবার্ডে ফটো লাগানো রয়েছে। মাই গড, এ তো মিলির ফটো। আয়ুষীর কেয়ারটেকার। এর ফটো এখানে এলো কি করে? এটার একটাই কারণ হতে পারে, এই মিলি ওই কিডন্যাপারকে চিনতো। হ্যাঁ স্যার, আর আমাদের সামনে এমন নাটক করছিল যেন বাচ্চা হারিয়ে যাওয়ায় সব থেকে বেশি দুঃখ ওরই হচ্ছে। আয়ুষী, ওই মিলির সঙ্গে দেখা করতে হবে। হয়তো ওর কাছেই আয়ুষীর ব্যাপারে সব জানা যাবে। সুরাজ, সুরাজ, আমি তো সিআইডি লোকেদের সম্মান করি, কারণ আমার ছেলেও খুব বড় একজন অফিসার ছিল। ওকে 26শে নভেম্বর গুলি করে মেরেছে। ওর মা ডিপ্রেশনে চলে যায়। ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে ওর ছেলে আর এ জগতে নেই। সেই শোকে ও দুবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু তৃতীয়বার ওকে আর আমিও বাঁচাতে পারিনি। বেচারা সুরাজ বেকার বেকার মরে গেল এর চক্করে। স্যার, আমার মেয়ের ব্যাপারে কোনো খবর পাওয়া গেল? কোথায় আছে আমার মেয়ে? দেখুন, আপনার আয়ুষী যেখানেই থাকুক না কেন খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, কারণ কিডন্যাপারের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পেরেছি। স্যার, কে ওই কিডন্যাপার? প্লিজ বলুন, আমি ওকে ছাড়বো না। তাহলে জিজ্ঞেস করুন না মিলিকে, ও সব জানে। কি মিলি, কে কিডন্যাপার আর কার কাছে আয়ুষী আছে সবকিছু ও জানে, জিজ্ঞেস করুন।
স্যান্ডিকে তো চেনো তুমি, তোমারই বলাতে স্যান্ডি এর মেয়েকে অপহরণ করেছে। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। কোথায় আমার মেয়ে? হ্যাঁ, কোথায় লুকিয়ে রেখেছিস আমার মেয়েকে? বল বল, কোথায় আমার মেয়ে? ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি দিব্যিকে বলছি। আমি তো শুধুমাত্র স্যান্ডিকেই চিনি। আপনার মেয়েকে কিডন্যাপ করাতে আমার কোনো রকমের হাত নেই, আমি সত্যি বলছি। মিলি দেবী, আপনার কি মনে হয় আমরা সিআইডির লোকেরা ঘাসে মুখ দিয়ে চলি? আপনি স্যান্ডিকে চেনেন যেখানে, তার মানে আপনি এটাও জানেন যে আয়ুষীকে কোথায় কিভাবে রাখা হয়েছে, তাই না? তাড়াতাড়ি বলুন। স্যার, আমি সত্যি বলছি, ওই স্যান্ডি আমার চারপাশে সবসময় ঘুরে বেড়াতো। ওর মিথ্যে ভালোবাসাটাকে আমি সত্যি ভেবেছিলাম। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি মিথ্যে না। বলছে। আরে কিছু তো জানেন আপনি, বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রাখতে পারে ওরা? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। স্যার, ওই দিন থেকে আজ পর্যন্ত একটাও কন্টেনার বাইরে কোথাও যায়নি, কিন্তু স্যার এই এরিয়ার মধ্যেই আমরা কন্টেনারগুলো এদিক থেকে ওদিক করেছি। আচ্ছা একটা কথা বলো, এই যে এই এরিয়াতে যতগুলো কন্টেনার আছে এই পর্যন্ত, এইগুলো কি এদিক ওদিক করা হয়েছিল? হতে পারে স্যার। আচ্ছা এই কন্টেনারগুলো যখন নিয়ে গিয়েছিলে, কোথায় নিয়ে গেছো, কোথায় রেখেছো মনে আছে? স্যার সেভাবে তো মনে নেই, কিন্তু এই এরিয়ার মধ্যে কন্টেনারগুলো এদিক থেকে ওদিক করেছিলাম। আপনি চাইলে চেক করে নিতে পারেন। চেক তো করতেই হবে। এ হলো রেডিও, জেলের সমস্ত খবরের কাছে আছে। যদি তুমি কিছু জানতে চাও তাহলে এর সঙ্গে কথা বলো, কিন্তু একটা কথা মনে রেখো, একে কখনোই বিশ্বাস করো না, কারণ এ যখন তখন দল বদল করে। কোনো সাহায্য করব ভাই? পেঁয়াজ কাটো, কাটতে পারো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কাটছি তাহলে কাটছি। কাটো। আচ্ছা, শরীরটা তো তোমার খুব সলিড, জিম টিম করো নাকি? হ্যাঁ হ্যাঁ, আগে তো জিমে যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না। ভালো হয়েছে ছেড়ে দিয়েছো। নাম কি তোমার? আমার নাম হলো রেডিও। রেডিও? এটা কিরকম নাম? আমি খুব বকবক করি না, তাই সবাই আমাকে আদর করে রেডিও ডাকে। ও, পুরো জেলে ছোট বড় সমস্ত খবর আছে আমার কাছে। মানে সব মিলিয়ে তুমি জেলের খোঁচড়। হ্যাঁ। আচ্ছা খোঁচড় বাবু, এটা বলো যে সুরজকে কে মেরেছে? কি হলো? তুমি তো এই জেলের সব থেকে বড় খোঁচড়, এটাও জানো না? হ্যাঁ, রেডিও নাম আমার। হাহ। চলো এটা বলো যে প্রমোদকে কে মেরেছে, জানো না? আরে কি ধরনের খোঁচড় তুমি ভাই, ছিঁচকে একদম। কিসের খোঁচড় তুমি? হ্যাঁ, আরে বাবা এটা তো জানো যে প্রমোদ যখন খুন হয়েছিল তখন ও কি কাজ করছিল? ও তো জানি ঝুড়ি বানাতো। ঝুড়ি বানাতো? হ্যাঁ। আর এই ঝুড়ি বানানোর কাজে ওর সঙ্গে কে কে ছিল বলো? বলরাজ, সানি, সুরজ আর কল্পেশ। সুরাজও ছিল? হ্যাঁ। এই সানি, কল্পেশ আর বলরাজ এই সময় জেলে কি কাজ করছে? এই লোকগুলো ওই যে ফার্নিচার তার কারখানায় কাজ করে। হ্যাঁ, তুমি কি ওদের সাথে দেখা করবে? হ্যাঁ চলো দেখা করি। এই চলো চলো, তাড়াতাড়ি হাত চালাও, এখন অনেক রান্না বাকি আছে। হ্যাঁ করছি তো, এই তো তখন থেকে বিরক্ত করছে আমায়। আমি কোনো উপায় বার করছি।
কিছু জানতে পারলে? কে মেরেছে সুরাজ আর প্রমোদকে? তোমার জিজ্ঞাসা করার ধরন দেখে তো মনে হচ্ছে তুমি জানো কে সে, যে ওদের দুজনকে মেরেছে। হ্যাঁ, কারা ওরা? হিতেন আর আকাশ। এত তাড়াতাড়ি বলে দিল? কিচেনে তো ভুলভাল বকছিল। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে এই রেডিওর। সকালে আমি যখন তোমাকে জিজ্ঞাসা করলাম তখন তুমি আমায় কেন বলোনি? রহস্যের ব্যাপার এত তাড়াতাড়ি বলতে নেই। আর আমার তো এটাও জানা আছে যে ওই শক্তিশালী লোকটা আসলে কে, যাকে ওই দুজন মারার কথা আলোচনা করছে। যেটা প্রমোদ শুনেছিল। কে সেই ক্ষমতাবান লোকটা? শুনে কিন্তু রেগে যেও না। তোমাকেই মারার প্ল্যান করছে ওরা। আমাকে? না ভাই, এই গুলিটা ম্যাচও করে গেছে। মানেটা এই অভিজিৎ, এই গুলিটাও দয়ার বন্দুক থেকেই ছোড়া হয়েছে। আপনি তো অদ্ভুত কথা বলছেন। দয়া গুলি একটাই চালিয়েছিল আর বুলেট পাওয়া গেল দুটো। তাহলে এই দয়া স্যারের দ্বিতীয় গুলি কিভাবে এলো, যেটা কিডন্যাপারের লেগেছে? অভিজিৎ, দয়াকে কেউ ফাঁসাতে চাইছে। হ্যাঁ স্যার, এই কন্টেনার ইয়ার্ডে আমি নিজে দেখেছি। একটা কন্টেনারে গর্ত ছিল, তার মধ্যে বুলেটের শেলও পেয়েছি। ওখানেই বসে কেউ কিডন্যাপারকে গুলি করেছিল। কিন্তু তোমরা কি করে বলতে পারো যে গুলি অন্য কেউ চালিয়েছে? রক্তের দাগ থেকে যেভাবে রক্তের ছিটে ওখানে পড়েছিল তাতে এটা পরিষ্কার যে দয়া গুলি চালায়নি, বরং দয়ার অ্যাঙ্গেল থেকে কেউ অন্য অ্যাঙ্গেল থেকে গুলি চালিয়েছিল, হয়তো 23 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে। আর সেটা কে হতে পারে খোঁজ নিয়ে দেখতে হবে। কে এসেছিল ওখানে সেটা জানার জন্যই আমি পঙ্কজকে পাঠিয়েছি, কিন্তু এখনো অব্দিও এলো না, আর ওর ফোনটাও বন্ধ রয়েছে। হ্যাঁ বলুন। হোয়াট? কি এসব হলো কি করে? তোমরা ওখানে ছিলে না? কি হয়েছে স্যার? দয়াকে কেউ আঘাত করেছে, ছুরি পর্যন্ত মেরেছে। হোয়াট? ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তাহলে চলুন স্যার। না অভিজিৎ, জেলা সাহেব বলেছেন যে ওখানে যেন আমরা না যাই। দয়ার জ্ঞান ফেরেনি, তবুও স্টেবল আছে। যেই ওর জ্ঞান ফিরবে ওরা আমাকে ইনফর্ম করবে।
যত হাসার হাস, তোর আর বেশি দিন বাকি নেই। হেসে নে। আরে ভাই, তোদের সিআইডির এটাই প্রবলেম জানিস তো, ভীষণ বেশি বকবক করিস। সব শেষ হয়ে গেছে, তবু তোদের সাহস কমেনি। মৃত্যুর মুখে দাঁড়িয়েও বড় বড় কথা বলছিস। এই স্বভাব না মরার আগের মুহূর্ত অব্দি যাবে না, বুঝেছিস? আচ্ছা, তাহলে আমি নিঃশ্বাসটাই বন্ধ করে দিই। আমাকে যে ফলো করে তাকে আমার একদম পছন্দ হয় না। কোনো অপরাধী, বুদ্ধিমান অপরাধী, নিজের পেছনে কোনো প্রমাণ ছেড়ে যায় না। প্রমাণ তো তুই ওখানেই ফেলে এসেছিলি। তুই গিয়েছিলিস না ওখানে, ওই আড়ে? তাহলে তোরা কান ধরতে গিয়ে মাথা পর্যন্ত পৌঁছে গেছিস। মিস্টেক, অনেক বড় মিস্টেক। কোনো ব্যাপার না, ভুলটা না হয় শুধরে নিচ্ছি। মরার আগে কোনো শেষ ইচ্ছে? তুই দয়া স্যারকে ফাঁসিয়েছিস। ভেরি সিম্পল। আমি কন্টেনারে লুকিয়েছিলাম, ওর মধ্যে থেকে আমি এমন একটা হোল বানিয়েছিলাম যেটা দিয়ে আমি সবকিছু পরিষ্কারভাবে দেখতে পারি, কে কি করছে, বুঝলি? দয়া তো এটা জানতোই না যে ওর ঠিক পিছনের কন্টেনারে আমি লুকিয়েছি। স্যান্ডি এটা ভেবেছিল যে দয়াকেও ব্যস্ত রাখবে আর আমি দয়াকে গুলি করে দেবো, কিন্তু স্যান্ডি তো এটা জানতোই না যে ও বেচারা। খুব স্মার্ট না? একটা প্রশ্নের উত্তর দে। চল বল বল। আরে জিজ্ঞেস কর, শুরু কর। দয়া স্যারের বুলেট কোথা থেকে পেলি তুই? খুবই সহজ ছিল। ফায়ারিং রেঞ্জ থেকে আমরা একটা বুলেট একই আমার পার্টনার আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। স্যার, দয়া স্যার কেমন আছেন? এখন দয়া ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। দেখো অভিজিৎ, খুব বড় প্ল্যানিং করেছিল ওরা দয়াকে ফাঁসানোর জন্য। হ্যাঁ স্যার, আর এই কিডন্যাপিংটা ওই প্ল্যানেরই একটা পার্ট। আর ওরা স্যান্ডিকেও ডাবল ক্রস করেছে, ওকে বলেছিল দয়াকে মারতে আর ওকেই মেরে দিয়েছে। তাহলে কি তুমি বলতে চাইছো ওই কিলারের কাছে দয়ার গানের গুলি ফায়ারিং স্পটে পাওয়া গেছে? হ্যাঁ স্যার, কিন্তু স্যার ও দয়া স্যারের গুলি ফায়ার করেনি স্যার, নিজের গুলি ফায়ার করেছিল স্যার। সেটাই তো বুঝতে পারছি না, ওই গুলি দয়ার গান থেকে চলেনি, তাহলে দয়ার গুলি ওই লাশের গায়ে ঢুকলো কি করে? স্যার, গুলি চেঞ্জ করা হয়েছে। কিডন্যাপারের গায়ে যে গুলি ছিল সেটাকে বের করে সেই জায়গাতে দয়ার গুলি রেখে দেয়। কিন্তু স্যার, লাশটা তো কন্টেনার ইয়ার্ড থেকে সোজা ফরেনসিক ল্যাবেই এসেছিল, তাহলে গুলি বদল হলো কখন এবং কোথায়? রাস্তায় ফেডরি, গুলি রাস্তায় বদলানো হয়েছে, অ্যাম্বুলেন্সের ভেতরে। সাহেব 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 সাহেব, ওই কাজটার জন্য আমি তার টাকা পেয়েছিলাম সাহেব। আমাকে বলেছিল যে রাস্তার মধ্যে শুধু 5 মিনিটের জন্য গাড়ি থামাতে, তাই আমি জুস খাওয়ানোর জন্য ড্রাইভারকে নিচে নিয়ে গেছিলাম সাহেব। মিলি কোথায়? কোথায় মিলি? স্যার, আমরা ওকে খুঁজছি, ও ফোনও ধরছে না। ওর রুমটা কোথায়? হ্যাঁ, ওই উপরে। কিন্তু অফিসার হয়েছেটা কি? মিলি সবাইকে বোকা বানিয়েছে।
ও স্যান্ডিকে কোনোদিন ভালোই বাসেনি, বরং এই পুরো কিডন্যাপিং এর পেছনে ওরই হাত আছে। স্যার এই ছবি মিলির ঘরে ছিল। এ তো আকাশ আর হিতেনের ফটো, যারা দয়াকে আঘাত করেছিল জেলের মধ্যে। কিন্তু স্যার একটা কথা মাথায় ঢুকছে না, এই দুজনের ছবি মিলির ঘরে এলো কি করে? অভিজিৎ, এর একটাই মানে দাঁড়ায় যে পুরো প্ল্যানটা দয়াকে শুধু জেলে পাঠানোর উদ্দেশ্যে নয়, বরং জেলের ভেতরে দয়াকে কিভাবে মেরে ফেলা যায়। তার মানে স্যার দয়াকে এখনো কেউ মেরে ফেলতে পারে, ওর উপরে আবার আক্রমণ হতে পারে। সরি এসিপি স্যার, যতক্ষণ না উপযুক্ত প্রমাণ আপনারা আনছেন দয়াকে ছাড়তে পারবো না। স্যার স্যার ওকে কেউ মেরে ফেলতে চাইছে স্যার, ওকে ফাঁসিয়ে জেলে পাঠানোর প্ল্যান ছিল। দেখো, আমরা যেটা করছি এখন সব আইন অনুযায়ী করছি, আর সেটা দয়ার পক্ষেই করছি। স্যার আইন অনুযায়ী এ সমস্ত করলে অনেক দেরি হয়ে যাবে। একটা হামলা হয়ে গেছে স্যার, ও জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ছে। এসিপি সাহেব, আপনি একজন সিনিয়র অফিসার, আপনি খুব ভালোভাবে জানেন প্রোটোকলের নিয়ম অনুসারে আমরা আমাদের নির্ণয় বদলাতে পারি না। স্যার কিন্তু আই এম সরি এসিপি সাহেব, প্লিজ। স্যার হ্যাঁ স্যার স্যার মিলির ফোন বন্ধ আসছে। ও কোথায় আছে কি করছে কেউ জানে না, কিন্তু আমরা শহর থেকে বাইরে যাওয়ার সমস্ত রাস্তা ওর জন্য বন্ধ করে দিয়েছি। স্যার যা করার তাড়াতাড়ি করতে হবে। একবার ওকে অ্যাটাক করেছে, এবার কিন্তু ওকে মেরেই ফেলবে ওরা। তাহলে অভিজিৎ, আমরা সেটাই করব যেটা আমরা নিজেদের জন্য করি। আই এম সরি স্যার, ভিজিটিং টাইম শেষ হয়ে গেছে, আপনাদেরকে বাইরে যেতে হবে। আমি পেশেন্টের ব্যান্ডেজ চেঞ্জ করব। এই পাহাড়, এই ঝর্ণা, এই পাতা আর প্রজাপতি। ম্যাডাম, আজকে আপনি কার করবেন মঞ্চুরি? আরে বাহ, কি বলে দিলেন! বাহ, দারুণ দারুণ। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ভালো লাগলো খুব আপনার? ভালো লাগলো। আরো কিছু বলুন। মরার বয়স হয়ে গেল আর আপনি শায়রি করছেন? মুখ খুলুন জেঠু। আরে ম্যাডাম, আর কদিনই বা বাঁচবো আমি বলুন তো? আর যে কয়েকটা দিন বাকি আছে সেগুলো নয় আনন্দেই কাটাই, কি বল? খুব ভালো। আরে কি করলেন সিস্টার, আপনি ওনার মুখে থার্মোমিটার গুঁজে দিলেন। কত সুন্দর সুন্দর কথা বলছিলেন, আর সবে তো শুরু করেছিলেন। আরে আঙ্কেল, ভালোই হয়েছে ওকে চুপ করিয়ে দিয়েছে। এমনিতে তো মরেই যেত, না হলে আমি নিজেই ওর গলা টিপে চুপ করিয়ে দিতাম ওকে। আরে আরে চুপ। রাগ করো না ভাই, বাঁচা আর মরা তো উপরওয়ালার হাতে রয়েছে। আমরা তো শুধু কাঠের পুতুল, ভগবান তো আমাদের দিয়ে শুধু খেলিয়েই যাচ্ছে। আরে কি ভালো, কি ভালো। আরে তোমার যদি ভালো না লাগে তুমি কান বন্ধ করে শুয়ে পড়ো, আমার খুব ভালো লাগছে, আমাকে শুনতে দাও। আরেকটা বলুন, আরেকটা বলুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবার শুরু করি। চাঁদ লুকিয়ে রয়েছে মেঘের মধ্যে। এই পালাও পালাও, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও সবাই, হসপিটালে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে খুনি তার খেলা শুরু করে দিয়েছে।
হ্যাঁ স্যার। ওরা তোর রুমে আগুন লাগিয়েছে। স্যার এগুলো ইচ্ছে করেই করেছে। আমি শালুকাকে মেন গেটে দাঁড় করিয়ে দিয়েছি, ব্যাক গেটেও কাউকে দরকার। পুরবি তুমি এখনই পিছনের গেটে যাও। আর অভিজিৎ, হ্যাঁ স্যার। দয়ার খেয়াল রাখো, তার সঙ্গে থাকো। এই কে তুমি? কোথায় আসছো? আসলে কি আমি কি কি এদিকে কি? না আসলে আগুন লেগেছে না, তাই ভাবলাম যে এদিক দিয়ে রাস্তা এদিকে আছে। কোনো রাস্তা নেই, যাও নিচে যাও, চলো নিচে যাও। ওকে। আমি তোমাদের দুজনকে আধ ঘন্টার সময় দিচ্ছি, তাই এই আধ ঘন্টার মধ্যে সম্পূর্ণ সত্যিটা তোমাদের মুখ থেকে শুনতে চাই। বলো, কে পাঠিয়েছে তোমাদের দয়াকে মারার জন্য? বলো। সাহেব, আধ ঘন্টা দিন বা পুরো দিন দিয়ে দিন, কিন্তু এখান থেকে কিচ্ছু বেরোবে না। কিন্তু ওকে মারার জন্য তো আমাদের বলা হয়েছিল। এমনটা নয় তো, এদেরও দয়াকে মারার জন্য টাকা দেওয়া হয়েছে। আমরা আমাদের বাকি টাকাটা পেয়ে যাব তো? মনে হচ্ছে কোনো ষড়যন্ত্র। খোঁজ নিতে হবে। তাহলে কি বলছিস কাঁকড়া? আমাদের আসল উদ্দেশ্যটা তাহলে এবার বলে দেওয়া যাক জেলার সাহেবকে। এই মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? জেলারকে যদি বলে দিই তাহলে পুরো প্ল্যানই ফেল হয়ে যাবে। আচ্ছা, তাহলে হিতেন আর আকাশের মৃত্যু তো এবার শুধু সময়ের অপেক্ষা, আর বাঁচবে না। দাঁড়া, আরে বাবা রে। তোমরা কারা? আমাদের মারবি? তোরা জানিস আমরা কে আর কি করতে পারি? আরে বাবা রে, মরে গেলাম। আরে বাবা। তোর নাম আকাশ আর তুই হিতেন। তোমরা দুজনে একেবারে অকম্মা ঠেকে। একটা ছোট কাজও তোমাদের দ্বারা হয় না, আর তাই আমাদের আসতে হলো, বুঝেছ? এবার আমরা দুজন করব তোমাদের দুজনের কাজ। এই যে ছড়িয়ে 56 করেছো না, সব আমাদের ঠিক করতে কিন্তু হবে। আমাদের তো দয়াকে মেরে ফেলার জন্য বলা হয়নি, শুধু আঘাত করতে বলা হয়েছিল। এই চুপ কর, পাগল নাকি? কি বলছিস কি? হ্যাঁ, আরে সত্যি তো বলছি। ওদের বলছিস কেন? আরে একই কাজ আমাদেরকেও দিয়েছে, এদেরকেও দিয়েছে। টাকা তো দিয়েছে। হ্যাঁ, আর যদি আমরা বাকি টাকাটা না পাই তাহলে? কি টাকা দেবে না? আমি কি ছেড়ে দেবো? কিন্তু এদের বলছিস কেন? সরে যাও, সরে যাও সবাই, সরে যাও, পেছনে চলে যাও, তাড়াতাড়ি সরে যাও। হ্যালো, হ্যাঁ পঙ্কজ, কি বললে তুমি? কি হলো? কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আচ্ছা, আঘাত পেয়েছি, হাঁটতে উঠুন পারছি না। তাড়াতাড়ি আসুন। সারিকা, শোনো, একে দেখো তো, ওর পায়ে লেগেছে, ওকে বাইরে নিয়ে যাও। আসুন আসুন, আমার সাথে আসুন। অভিজিৎ, অভিজিৎ,
তুমি এখানে কি করছো? দয়ার কাছে কে আছে? স্যার একজন মহিলা লেগেছিল, ওনাকে আমি নিয়ে আসছিলাম। দয়ার কাছে একজন গার্ড আছে কিন্তু স্যার। অভিজিৎ পঙ্কজ এক্ষুনি ফোন করে বললো আমাকে দয়ার উপর যে হামলা করবে সে বাইরে থেকে আসবে না, আগে থেকেই হসপিটালে আছে। কি হলো কেদার বাবু, দরজা খুলছে না নাকি? তুমি ছুরিটা খুব ভালো চালাও, কিন্তু আফসোস এই শিল্পটা আজ কাজে লাগলো না। ছেড়ে দাও আমাকে, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। কবিতা শেষ, গল্প শুরু। দয়াকে কেন মারতে চাইছিলি? কারণ ও আমার বউ আর আমার মেয়েকে মেরেছে। আমার বউ আর আমার মেয়ে আত্মহত্যা করেছে। ও যদি আমাকে জেলে না পাঠাতো তাহলে ওরা কিছুতেই এটা করতো না। অপরাধ করলে শাস্তি তো পেতেই হবে, তাই না? অনেক বড় প্ল্যানিং করেছিলি না তুই? বাচ্চাটাকে কিডন্যাপ করালি, কন্টেনার ইয়ার্ডে গুলি চালালি, আর দয়াকে ফাঁসানোর জন্য গুলিটাও চেঞ্জ করে দিয়েছিলি। ওই বাচ্চাটা কোথায়? ওই বাচ্চাটা কোথায় যাকে তুমি কিডন্যাপ করেছো? আছে কোনো আপনজনের কাছে। কে হয় তোমার? তোমার সেই আপনজন? বলবো না। যদি আমার সেই আপনজন জানতে পেরে যায় যে আমাদের প্ল্যান ফেল করে গেছে তাহলে ও বাচ্চাটাকে মেরে ফেলবে। আর যদি ওই বাচ্চাটার কিছু হয় না তাহলে আমি তোকে প্রাণে মেরে দেবো, মনে রাখিস। গত 1 মাস ধরে মিলির ফোন এই স্পটেই দেখা যাচ্ছে। বাচ্চাটাকে এখানেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। স্যার, এই মিলি আবার ওই কেদারের কোনো আপনজন নয় তো, যার ব্যাপারে ও আমাদের বলছিল? হতে পারে ফ্রেডি। ওনাদেরকে বলো গাড়ি থেকে বাইরে না বেরোয়। আপনারা প্লিজ গাড়িতেই বসুন প্লিজ।
বাচ্চাটাকে, বাচ্চা পড়ে যাবে, বাচ্চাটাকে আমাদের দিয়ে দাও। আমাকে বাধা দিও না, আমি বলছি আমাকে যেতে দাও, না হলে আমি এই বাচ্চাটাকে ফেলে দেবো। দেখো তুমি যা করছো খুব ভুল করছো। ঠিক আছে, আমি এরকম কিচ্ছু করব না, আপনারা আপনাদের গান নিচে রাখুন। ঠিক আছে। এবার ওই গানটা আমার দিকে দিন। তুমিও। আমি জানি তুমি কেদারের মেয়ে, আর এই সব কিছু তুমি তোমার বাবার জন্য করছো। আপনারা সবাই সিআইডির লোকেরা শুরু থেকে কেবলমাত্র উল্টো দিকেই যাচ্ছেন। আসল সত্যিটা কি সেটা শুধু আমিই জানি, আর এই সত্যিটা আমি কখনোই কাউকে বলবো না, আর আপনারা কখনো এটা জানতেও পারবেন না। দেখো মিলি, মিলি আমার মেয়ে, আমার এটা কি করলে তুমি? ওকে গুলি করলে? এ আমার মেয়েকে মেরে ফেলতো, আমি কি আর করতাম? আরে পায়ে গুলি করতে পারতে। শুধু ওই ছিল যে দয়াকে নিরপরাধ প্রমাণ করতে পারতো, আর তুমি ওকে মেরে ফেললে। শুধুমাত্র এই নয় স্যার, আরো একজন মানুষ আছে যে আমাকে নিরপরাধ প্রমাণ করতে পারে। সে কে দয়া? স্যার অঙ্কুশ নাম তার। অঙ্কুশ? অঙ্কুশের নাম শুনেই তোমার কপাল দিয়ে ঘাম ঝরে পড়লো? না আসলে গরম তো খুব, তাই। গরমের জন্য না, অঙ্কুশ নামটা শোনার পরে গরম লেগে গেল। কি উল্টোপাল্টা বলছেন আপনি? অঙ্কুশ ওরফে জিগর, আর তুমি কেদারের ছেলে। হোয়াট? এই পুরো খেলাটা তুমি খেলেছো। অঙ্কুশ ওরফে জিগর, পুরো খেলাটা তোমার ছিল, ওটা মিলির ছিল না। হ্যাঁ, এই পুরো খেলাটা আমিই তৈরি করেছি। আমি দয়াকে অ্যারেস্ট করব। মিলিকে বলে আমি রাকাকেও আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলাম, যাতে আমার কথা কেউ কোনোদিন জানতেই না পারে। আর আমি হলাম অঙ্কুশ, কেদার হলো আমার বাবা। আর আপনারা সবাই ভালো পুলিশের মতো আমাকে এখান থেকে যেতে দেবেন, কারণ যদি আপনারা আমার সাথে কোঅপারেট না করেন তাহলে না না। কেমন বাবা তুমি? প্রতিশোধ নেওয়ার জন্য নিজের বাচ্চাটাকে মেরে ফেলবে, নিজের পরিবারকে ধ্বংস করবে? এরা আমার পরিবারের কেউ নয়, এরা সবাই অ্যাক্টর। এ আমার বউও নয়, এ আমার বাচ্চাও নয়। দুবাই থেকে আসার পরে 6 মাস লেগেছিল আমার এই পরিবার তৈরি করতে, কারণ আমার আসল পরিবারকে পুরো পৃথিবীর সামনে মেরে ফেলেছে এই দয়া। আমার মাকে, আমার বোনকে, আমার বাবাকে জেলে পাঠিয়ে দিয়েছে। তোমার শত্রুতা আমার সঙ্গে, তোমার বদলা নিতে হলে আমার সঙ্গে নাও। গুড বাই দয়া। না অভিজিৎ, ছেড়ে দাও ওকে। আইনের হাত শুধু লম্বা নয়, শক্তিশালীও হয়।
কাঁদছো কেন? আর তোমার চোখগুলো এরকম বসে গেছে কেন? তুমি তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে? তুমি আমায় জিজ্ঞাসা করছো কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? আমি কি করে জানবো কি হয়েছে? আমি তো এইমাত্র বাড়ি এলাম। রঞ্জন, তুমি পাগল হয়ে গেছো নাকি আমায় পাগল বানাচ্ছো? এত বড় ঘটনা ঘটে গেল আমাদের সাথে, তুমি এমন বিহেভ করছো যে যেন কিছু হয়নি। কি কি খেলা খেলছো তুমি? কি খেলা আরে আমি খেলছো কোনো তুমি? খেলা খেলছি না। কি তখন থেকে বলে চলেছো তুমি? রঞ্জন, কিছু ঘন্টা আগে তুমি তুমি ফোন করেছো। কি? ওই লাশটা টুকরো করে ওই টুকরোগুলোকে পুকুরে ফেলে দিয়েছো আর তুমি এমন বিহেভ করছো যেন কিছু হয়নি। মনে করো তুমি কেন এমন বিহেভ করছো? অঞ্জলি, তোমার কি হয়েছে? কিছু নেশা করেছো নাকি তুমি? হ্যাঁ, পাগলের মতো কথা বলছো। আরে কি খুন, কি মারা, কি কি এসব? What's wrong with you? এক মিনিট, তোমার জামায় রক্ত, তোমার জামাতে রক্ত আর তোমার মাথায় চোট লেগেছিল আর এইসব তুমি জামা পরে চেক করলে কোথায় গেল এইসব কিছু? কত রক্ত পাগল হয়ে গেছো তুমি? আজ সকালে এই জামাটা পরেই তো গিয়েছিলাম অফিসে। এখন টায়ার্ড হয়ে এত রাতে অফিস থেকে বাড়ি এসেছি, টেনশনে রয়েছে, তুমি উল্টো পাল্টা বলে যাচ্ছ, ইরিটেট করছো আমাকে। আর এইসব কি গল্প তৈরি করছো খুন টুনের? হ্যাঁ, রঞ্জন, ভালো করে মনে করো। হ্যাঁ, তুমি আমায় কল করেছিলে আর তুমি খুব ঘাবড়েছিলে। রঞ্জন, তুমি 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 কাঁদছো কেন? সব ঠিক আছে তো? তখনই তুমি নিচে আসতে বলে আর সাথে টুল বক্স আর পরিষ্কার করার কাপড়ও নিয়ে যেতে বলেছিলে। অঞ্জলি, রঞ্জন, এটা কি করে হলো? এত রক্ত, এই চোট আর তুমি এইসব জিনিস কেন আমাকে আনতে বললে? অফিস থেকে গাড়ি করে বাড়ি আসছিলাম তো রাস্তায় একটা মেয়ে আমার থেকে লিফট চাইলো। আমি ওর সাহায্য করতে গেলাম তো আমার উপর হামলা করে দিল, আমার উপর। আর আমি নিজেকে বাঁচানোর জন্য আমি ওর খুন করে দিয়েছি। অঞ্জলি, আমাদের এই লাশটাকে কোথাও একটা লুকাতেই হবে। ওই লাশটা আমরা শহরের বাইরে একটা পুকুরের কাছে নিয়ে গেলাম। আর সেখানে তুমি বলার পর আমরা লাশটাকে টুকরো টুকরো করেছিলাম, সেগুলো প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকিয়ে আর ওই পুকুরে ফেলে দিলাম। আর তারপরে তুমি আমার বাড়িতে ড্রপ করে দিলে আর তুমি বলেছিলে যে তুমি একটু পরেই বাড়ি চলে আসবে। তুমি আমায় এটা বলতে চাইছো যে যাকে আমি চিনতামই না আমি তার খুন করে দিয়েছি? হয় তুমি স্বপ্ন দেখছো, নয়তো তোমার মাথায় কিছু একটা চলছে, সেটা আমি জানি না। আর যদি তোমার কথায় একটু সত্যতা থাকে, ক্যান ইউ প্রুভ ইট? I will. এই দেখো, এবার বলো, প্রুফ চেয়েছিলে না তুমি? এই দেখো প্রুফ, এবার বলো এই জামাগুলোতে রক্ত কোথা থেকে এলো? এমনটা না তো যেগুলো তুমিই করেছো, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি তোরা সবাই মিলে আমার সাথে ইয়ার্কি মারছো না তো? ওখানে অফিসেও আমার কলিগেরা এক মাস ধরে উল্টো পাল্টা বলেই চলেছে যে আমি তোকে ওখানে দেখেছি, আমি তোকে এখানে দেখেছি। আর আমি বলে বলে হাঁপিয়ে যাচ্ছি যে আমি ওখানে ছিলামই না। কিন্তু এখন যেটা তুমি করছো না, এটা কিন্তু ভুল করছো। এইসব একটা ইন্টেলিজেন্স চক্রান্ত যেটা তুমি প্ল্যান করেছো। তুমি খুন করেছো অঞ্জলি, আর তুমি এটাতে আমাকে ফাঁসাতে চাও। আমি যাচ্ছি পুলিশের কাছে। সিআইডি কে ডাকো। ছাড়ো। কেন এমন করছো? রঞ্জন, তুমি খুন করেছো, তুমি সিআইডি কে কেন ডাকছো? তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি আপনার স্বামী মানে এনার সাথে মিলে একটা মেয়ের লাশ এই শহরের বাইরে মানে একটা লেখে ফেলেছেন? হ্যাঁ স্যার, আমি এটাই বলছি। আর এই সব কিছু আমি ওর বলাতেই করেছি। কিন্তু আপনার স্বামী তো বলছেন এই কিছু জানেনই না। ইনফ্যাক্ট উনি আমাদের এখানে ডেকেছেন। স্যার, এই মহিলা সব উল্টো পাল্টা বলছে। আমাকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে আর কেউ তাতে জড়িত। উল্টোপাল্টা আমি নয়, উল্টোপাল্টা এ বলছে। প্রথমে নিজের দোষ ঢাকার জন্য আমাকে দিয়ে এই সব কিছু করিয়েছে আর এখন নিজেই না বলছে। স্যার, আমি আপনাকে সত্যি কথা বলছি। আমি বলেছিলাম না যে আমার একই রকম দেখতে লোকের যে আপনার বন্ধু অ্যালেক্সটা আপনার মতো দেখতে লোকের সঙ্গে দেখা করছে, কিন্তু এটা মনে হচ্ছে না যে আপনার এই গল্পটা সত্যি তো আমার আলোই বেশি লাগছে। স্যার, এই লোকটা আপনাদের মিথ্যে বলছে, আমি সত্যি বলছি। ইনফ্যাক্ট আপনারা তো জানেন না যে কি
ছিল। স্যার রঞ্জন আমাকে টুল বক্স আর একটা কাপড় নিয়ে নিচে পার্কিং এ রেখেছিল, আর ওখানেও আমাকে বললো যে ও একটা মেয়েকে খুন করে ফেলেছে। সেখানে আমরা লাশের টুকরো করে জলে ফেলে দিয়েছিলাম। স্যার প্লিজ আমায় বিশ্বাস করুন স্যার, একই রকম দেখতে একটা লোক এরকম করছে, আর না হলে সবাই মিলে চক্রান্ত করছে যাতে আমাকে ফাঁসানো হচ্ছে। 1 মিনিট এক সময়ের জন্য চুপ থাকুন, আর আপনি আপনার গাড়ি চাবিটা দিন এখনই এই মুহূর্তে, আর এখান থেকে লিখে যাব। একবারে এনপিএসগুলো ফরেন্সিক ল্যাবে যান, তাহলে আমরা জেনে যাবো যে আপনাদের দুজনের মধ্যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এই মেয়েটা কি? স্যার আমি কি জানি, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? যা কিছু জানার এর থেকে জানুন না। স্যার আমি এই মেয়েটাকে চিনি না, আমি জানি না একে, আমি একে মারিনি স্যার। আমি তো ওই সময় শুধু এই লোকটার হেল্প করছিলাম। আমি অনেক রাত অবধি অফিসে ছিলাম স্যার, আপনি চাইলে সিসিটিভি ফুটেজ দেখতে পারেন। চিনের নিচে দেখো, তুতির নিচে স্টিচেস আছে, আর সেগুলো খুব বেশি পুরনো নয়, মনে হচ্ছে কিছুদিন আগেও আঘাত পেয়েছে। রবি, কোনো না কোনো ক্লিনিক বা হসপিটালে সিটগুলো করা হয়েছিল, সেখান থেকে মেয়েটার ব্যাপারে জানা যেত। আর এক কাজ করো ফেডরিক, মগজ, এই বডি টুকরোগুলো আছে না, এই সব কটা আমাদের ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, আর এদের দুজনকে আমাদের বিউরোতে নিয়ে চলো। স্যার এ বলছে যে কয়েকদিন ধরে ওরই মতো দেখতে কোনো লোক ওকে ফাঁসানোর চেষ্টা করছে। এর চেনাশোনা লোকরা ওই লোকটার সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা করছে, আর ওরা ভাবছে যে ও এই। হ্যাঁ স্যার, আমায় ফাঁসানো হচ্ছে স্যার, আর ওই চক্রান্তে এও রয়েছে স্যার। স্যার আপনি বলুন, আমি যদি এসব করতাম তাহলে আমি আপনাদের ফোন কেন করতাম? স্যার এখন অবধি আমি আপনাদের যা বলেছি সবকিছু প্রমাণ হয়েছে তো? লাশ তো পাওয়া গেল রেখে, আর ওর গাড়ির ডিকিতে রক্ত পেলেন তো? স্যার আপনি নিজেই বলুন, যখন এতটা সত্যি আমি বলেছি তাহলে এখন মিথ্যে আমি কেন বলবো? আমাকে ফাঁসানোর জন্য স্যার, আমি বলছি স্যার এটা চক্রান্ত স্যার, আমাকে ফাঁসানোর জন্য। ব্যাস ব্যাস, কে কি কাজ করেছে আর করেনি সেটার খোঁজ আমরা করব। শুধু একটা কথা মনে রাখবেন যে আমাদের সন্দেহ শুধু আপনাদের দুজনকে। বাট স্যার আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। আমি হতে পারে হয়তো আপনি খুন করেননি, কিন্তু লাশকে টুকরো টুকরো করে লেকে ফেলে দেওয়া এটাও কিন্তু বড় অপরাধ, বুঝেছেন আপনি? স্যার সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি। কিন্তু স্যার আমি সত্যি কথা বলছি, আমায় বিশ্বাস করুন, আমি ছিলাম অফিসে। আমি বুঝতে পারছি না কেন আমায় রাখা যাচ্ছে না স্যার। মিস্টার রঞ্জন, আইন বিশ্বাসের উপর চলে না, প্রমাণ চাই। আপনার অফিসের যে ফুটেজ ছিল সবার সামনে, আপনি ওখানে নেই, তার মানে এটাই হচ্ছে যে আপনার মিসেস যেটা বলছে সেটাই সত্যি। না না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, আমি অফিসেই ছিলাম। আমি বুঝতে পারছি না যে এটা কিভাবে হলো। হ্যাঁ, কিন্তু আপনার অফিস ফাঁকা দেখাচ্ছে কেন? স্যার রঞ্জনী কোম্পানি সিইও, এই ফ্লোরে শুধু ওই থাকে, ও ছাড়া একজন পিয়নও আছে, সে সেদিনকে ছুটিতে ছিল। আচ্ছা, রঞ্জন বাবু ঠিক ওই দিনেই আপনার পিয়ন অ্যাবসেন্ট কেন? স্যার আমি সত্যি বলছি স্যার, আমি অফিসে ছিলাম। মিস্টার রঞ্জন, নিজেকে নিরপরাধী প্রমাণ করবার জন্য কোনো রকম প্রমাণ আপনার কাছে নেই। আরে কুন্দর, ভালো হয়েছে তুই এসে গেছিস ভাই। এরা বলছে যে আমি কারো খুন করেছি। আরে আমি কাউকে কিভাবে মারতে পারি বল না, বোঝা না ভাই। এ করতে পারে না স্যার, স্যার এই জীবনে একটা মাছি পর্যন্ত মারেনি। হ্যাঁ এটা ঠিক যে ও মাঝে মাঝে খুব রেগে যায়, রাগকে কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ স্যার অনেকদিন ধরে চিকিৎসা চলছে, ও ওষুধপত্র খান রঞ্জন দাদা, কিন্তু কখনো কখনো যদি ওষুধ খেতে ভুলে যায় তাহলে নিজেকে সামলাতে পারে না। এই কথাটা তুমি আমাদের কেন বলনি? স্যার আমি ওই শুধু আপনাকে নয়, কাউকেই হয়তো বলেনি কথা। আমার ক্ষমতা চলতো তো তার এই বিয়েটা হতেই দিতাম না। আমি তো আমার মেয়ের কাছে হিরে বসে আছি। এই লোকটা তো একটা সাইকো।
রোগী, এর পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এর মাথা তো সেটাই মনে রাখে যেটা ও মনে রাখতে চায়, বাকি সমস্ত কথা তো এ ভুলে যায়। হতে পারে স্যার যে খুনটা এই করেছে আর ভুলে গেছে। ব্যাপারটা হচ্ছে যে আমি আগে অসুস্থ ছিলাম, কিন্তু তারপর আমি ঠিক হয়ে গেছিলাম। আপনি এরকম কেন বলছেন? কুন্দন, কুন্দন তুই বল, আমি সত্যি বলছি কিনা। যদি আপনি বলুন না, আরে তুমি বলো না। আপনারা আমায় এভাবে কেন দেখছেন? আরে আমি সাইকো নই, আমি অসুস্থ নই, কোনো মানসিক রোগ নেই আমার, একদম ঠিক আছি আমি। আরে বলো না, বলো না। বাস, অনেক হয়েছে। এটা তোমার বাড়ি নয়, বিউগো। এই নাটক এখানে চলবে না। একটা কাজ করো, পাশের ঘরে গিয়ে এনাদের বসাও। যান, ওই দিকটা যান। সমস্ত প্রমাণ ওই রঞ্জনের বিরুদ্ধে, আর তাছাড়াও ওর আচরণটা ঠিক নেই। কিন্তু বুঝে উঠতে পারছি না, জানি না কেন আবার এই ব্যাপারটা এড়িয়েও যেতে পারছি না। ও বারবার আমাদেরকে বলছে যে অফিসের সিসিটিভি ফুটেজটা চেক করুন। আমি অফিসে ছিলাম। এতটা জোর দিয়ে কেউ বলতে পারে না। আরো একটা ব্যাপার স্যার, ফোন ওই করেছিল। কোনো খুনি এরকম কেন করবে? স্যার ওই ডিসোসিয়েটিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, হয়তো খুনটা করেছে আর তারপর ভুলে গেছে। এই রোগটাতে এরকমই হয় স্যার। হতে পারে, এটা হতেই পারে। একটা কাজ করি আমরা, এই যে সিসিটিভি ফুটেজ আছে না, এটাকে ল্যাবে পাঠাই, চেক করে দেখি এই ফুটেজটা কেউ কোনোভাবে এডিট করে চেঞ্জ করেছে কিনা। আর স্যার ওই একই রকম দেখতে ব্যাপারটা। ও এটা বলছে যে ওর বন্ধুরা ওর মতো দেখতে লোকটাকে দেখেছে, আর ওই লোকটা ওর বন্ধুগুলোকে চিনতেও পারেনি। চলো ওর বন্ধুদের সাথে কথা বলি, জিজ্ঞাসাবাদ করি, জেরা করি, তারপর দেখি ওদের কথায় কতটা সত্যি আছে। স্যার হতে পারে এই চৈতালি আর কুন্দর রঞ্জনের শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করছে, হয়তো তা নয়। আর এদিকে শায়লা, উনি তো চানই এই দোষটা রঞ্জনের ওপর আসুক, যাতে ওনার মেয়েকে আর এই বিয়েটা করতে না হয়। স্যার, স্যার যে মেয়েটা মারা গেছে ওর ফটো হসপিটালের ক্লিনিকে পাঠিয়ে দিয়েছি। ওকে শনাক্ত করা হয়েছে। ওর নাম হলো অনামিকা। দুদিন আগেই ওখানে গিয়েছিল ওর আঘাত দেখাতে। অনামিকা, অনামিকা, এই অনামিকার পুরো ফোন রেকর্ড চেক করো, খোঁজ নাও এ কোথায় থাকতো, কি করতো, এর সঙ্গে রঞ্জনের কি সম্পর্ক ছিল। স্যার অনামিকা হসপিটালে এই অ্যাড্রেসটাই দিয়েছিল। এবার কি করি? দেখা যাক, কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো। একটু আশেপাশে দেখো কোনো প্রতিবেশী আছে কিনা। স্যার, এটা অঙ্কিত, অনামিকার প্রতিবেশী। হ্যালো স্যার, কি হয়েছে বলুন? অনামিকা ঠিক আছে তো? না, অনামিকার খুন হয়ে গেছে, আর আমরা সেই জন্যই এর তদন্ত করছি। আপনি ওর ব্যাপারে কিছু বলতে পারেন যার সাহায্যে আমরা খুনি পর্যন্ত পৌঁছতে পারি? না স্যার, আমি ওর ব্যাপারে বেশি কিছু তো জানি না। হ্যাঁ, তবে এটুকু জানি যে ও অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল আর এখন একটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে কাজ করছিল। ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে? আচ্ছা, ওর কোনো বন্ধু কিংবা আত্মীয় যে এখানে ওর সঙ্গে থাকতো? ও তো এনারাই ছিল স্যার, এই কিছু মাস আগেই এখানে থাকতে এসেছিল। আমি তো ওর পরিবারের কাউকে দেখিনি। হ্যাঁ, ওর একটা বয়ফ্রেন্ড ছিল যার সাথে ও ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো। ও ফোনে যার সঙ্গে কথা বলতো ও যে ওর বয়ফ্রেন্ড ছিল, এটা আপনি কি করে জানলেন? স্যার, আসলে আমি ওর কথাগুলো শুনেছিলাম। ও ব্যালকনিতে দাঁড়িয়ে ওর সাথে খুব জোরে জোরে কথা বলতো অনেকক্ষণ। আর ওদের কথা শুনে মনে হতো স্যার ওর বয়ফ্রেন্ড ভালো লোক নয়। ঝগড়া হতো খুব দুজনের, কথা শুনে মনে হতো নিজেদের মধ্যে মারপিটও করে। ইনফ্যাক্ট এই দুদিন আগেই ওরা নিজেদের মধ্যে মারপিট করেছে। ওর মুখেতে সেলাইও পড়েছিল আর ওর চোখেও আঘাত লেগেছিল স্যার। আপনি দেখেছেন ওর বয়ফ্রেন্ডকে? আমি স্যার ওকে কখনো দেখিনি, কিন্তু ওর নামটা জানি স্যার। আচ্ছা, কি নাম কি ওর? রঞ্জন। রঞ্জন? স্যার, এই দেখুন
পাসপোর্টে এই বার্সেলোনার ভিসা লাগানো রয়েছে। বার্সেলোনা এটা স্পেনে যেতে চাইছিল নাকি? স্যার অনামিকা স্পেন থেকে এসেছিল স্যার, আমি ওদের কথা শুনেছিলাম। স্যার ও বিরক্ত হয়ে গেছিল রঞ্জনের জন্য, সারা জীবনের জন্য স্পেন ফিরে যেতে চাইছিল। স্যার আমার মনে হয় ওর খুন রঞ্জনই করেছে। ও চাইতো না যে ও স্পেনে চলে যায়। হ্যালো, স্যার অনামিকার ফোন রেকর্ডস পাওয়া গেছে। একটা নম্বরে যেটাতে ও সবচেয়ে বেশি কথা বলতো সেটা রঞ্জনের কোম্পানির নামে রেজিস্টার্ড আছে। ও রঞ্জন, একটা কাজ করো, অনামিকার ফোনের শেষ লোকেশনটা কোথায় ছিল সেটা বার করো। এ অনামিকা কাল রাত্রে আপনার হোটেলে ছিল? আই এম নট শিওর স্যার। ছিল না? আমার তো মনে হয় না। ঠিক আছে, আমাদের আপনার হোটেলের সিসিটিভি ফুটেজটা চেক করতে হবে। শিওর স্যার। এই তো অনামিকা। এটা কি ব্যাপার? ও ভেতরে গেল একটা হ্যান্ডব্যাগ নিয়ে আর বাইরে এলো একটা লাগেজ নিয়ে। তো সঙ্গে এই ছেলেটা কি? স্যার ও তো আমাদের বেল বয়। বেল বয় কোথায় আছে এখন? কাল রাত্রে তুমি যখন ওই মেয়েটার লাগেজ নিয়ে বাইরে যাচ্ছিলে তখন ওর জন্য কি অপেক্ষা করছিল বাইরে? হ্যাঁ স্যার, একজন লোক তো ছিল, ওর জন্য ওয়েট করছিল। কে ছিল? লম্বা রোগা করে একজন ছিল। লম্বা রোগা করে? এ ছিল ওই লোকটা? স্যার মনে হচ্ছে তো এরকমই ছিল। দেখে তাই মনে হচ্ছিল মানে? স্যার ও দূরে দাঁড়িয়ে ছিল, তাই আমি ঠিক মতো দেখতে পাইনি। ও তার মানে এই রঞ্জন, ও আমাদের মিথ্যে কথা বলেছে। ও অনামিকাকে আগে থেকেই চিনত আর শেষবার অনামিকা ওর সাথেই ছিল। রঞ্জন বলছে যে আপনারা ওকে আলাদা আলাদা জায়গাতে দেখেছিলেন, কিন্তু ও বলছে ওখানে ছিলই না। ব্যাপারটা কি বলুন তো? স্যার আমি একদিন কফি শপে কফি খাচ্ছিলাম, আমি দেখলাম যে রঞ্জন বাইরে কারোর সাথে কথা বলছে। রঞ্জন, রঞ্জন, এই রঞ্জন! স্যার আমি যখন ওকে ডাকলাম, ও জানি না কেন আমার কথা না শুনে অন্য দিকে চলে গেল। রঞ্জন! কিন্তু স্যার যখন আমি এটা ওর সঙ্গে কথা বললাম তখন ও বলল যে ওখানে ছিলই না। আমি জানি না ওখানে মিথ্যে কথা বললাম। আর লীলা দেবী, ওকে আপনি কোথায় দেখেছিলেন? কান্দিওয়ালাতে একটা জুয়েলারি শপে। ওর সঙ্গে একটা মেয়েও ছিল। রঞ্জন, রঞ্জন। আচ্ছা, এই মেয়েটা ছিল কি? হ্যাঁ স্যার, এই মেয়েটাই ছিল। কিন্তু যখন ওর সঙ্গে আমি ফোনে কথা বললাম, বলতে শুরু করলে আমি তো ওখানে ছিলামই না। আর তোমার সঙ্গে কি এটাই ঘটেছে? হ্যাঁ স্যার, ও বাজারে আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি ওকে হাত দেখালাম, ভাই বললাম, মদন রে তো সরাসরি আমায় ইগনোর করলো, অটোতে বসে চলে গেল। এদিকে দেখ ভাই, আমি রঞ্জন, রঞ্জন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এদের কথা শুনে মনে হচ্ছে রঞ্জন ইচ্ছে করে ওদের সামনে এসেছিল আর এরকম বিহেভিয়ার করেছে। কিন্তু অভিজিৎ, কি কারণ হতে পারে? এরকম ব্যবহার কেন রঞ্জন করেছিল? না 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 না, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে অভিজিৎ। যেখানে যেখানে এরা রঞ্জনকে দেখেছে না, দেখি ওখানে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা। স্যার এখানে দেখুন। হ্যাঁ সালুকে, বস কি পেলে? এই অস্ত্রের উপর আর কাপড়ে যে রক্ত পাওয়া গেছে সেটা অনামিকারই। মনে হচ্ছে অঞ্জলি সত্যি বলেছে। এটার ব্যবহার অনামিকাকে খুন করার জন্য আরো লাশটা লুকানোর জন্য করা হয়েছে। আচ্ছা, রঞ্জনের বিরুদ্ধে কোনো প্রমাণ? হ্যাঁ স্যার, রঞ্জনের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। একটা তো এই টুল বক্সে, আর দ্বিতীয়টা গাড়ির ডিকিতে, যেখানে অনামিকার রক্তও পাওয়া গিয়েছিল। তার মানে রঞ্জন অঞ্জলির সঙ্গে ছিল। এটা তো খুব সহজ সরল প্রমাণ। অঞ্জলি সত্যি কথা বলার
আর রঞ্জনকে খুনি প্রমাণ করা। কিন্তু বস, আরো অনেক কিছু পাওয়া গেছে। কি? স্যার, আমরা একটা বিশেষ ধরনের পলিমার আর সিলিকনের ট্রেসেসও পেয়েছি, যেটা সাধারণত অদ্ভুত ব্যাপার। সিলিকন আর পলিমার, এটা তো সত্যি অদ্ভুত ব্যাপার। আরো একটা বিশেষ কথা দেখাচ্ছি, এসব এই কেমিক্যাল। বস, এই বিশেষ কেমিক্যালটা আমরা সব জায়গায় পেয়েছি, কাপড়ে, টুল বক্সে, অস্ত্রের উপর, সব জায়গায়। আর এটা ছাড়া এই দেখো, এই কিছু সায়ানাইড, কিছুটা ক্লোরাইড, এইসব কেমিক্যাল। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যতগুলো কেমিক্যাল আছে এই সিচুয়েশনে এখানে এগুলো থাকাই উচিত না। রঞ্জন, এই রঞ্জনের স্বাধীন থাকা চলবে না। রঞ্জনের একা থাকা খুবই বিপজ্জনক। অনামিকার প্রতিবেশীরা বলছে যে তুমি অনামিকার বয়ফ্রেন্ড। না স্যার। কিন্তু তুমি ওকে অনেক মারধর করতে। না না, এটা একদম মিথ্যে স্যার, ভুল কথা হলো। লোকে আমার নামে বিভিন্ন কথা বলে বেড়ায়, কিন্তু সত্যিটা তো হলো যে আমি কোনো অনামিকাকে চিনি না। আচ্ছা, এই তোমার ক্রেডিট কার্ডের বিলস এগুলো তো ছিল না? এই দেখো, এই অনামিকা বার্সেলোনা ফ্লাইটের টিকিট তোমার ক্রেডিট কার্ড থেকে কেনা হয়েছে। আর ও যে নাম্বারটায় ঘন্টার পর ঘন্টা কথা বলতো সেটা তোমার কোম্পানির নামে রেজিস্টার করা আছে। আর সব থেকে বড় কথা, তোমার গাড়ির ডিকিতে অনামিকার রক্তের ছাপ পাওয়া গেছে। আর তুমি কি মনে করছো যে আমরা এর ওর কথা শুনে তোমার ওপর দোষ চাপাচ্ছি? এই সমস্ত প্রমাণই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে তুমি অনামিকাকে খুন করেছো। না স্যার, আমি কারোর খুন করিনি। আর স্যার, এই ক্রেডিট কার্ড, স্যার আমার কাছে তো অনেক ক্রেডিট কার্ড আছে স্যার। আর স্যার, আমি আজ অব্দি আমার ক্রেডিট কার্ড দিয়ে কখনো বার্সেলোনার টিকিট বুক করিনি। তাহলে উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো রঞ্জন। অনামিকা তোমার গার্লফ্রেন্ড ছিল আর তোমার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছিল, আর ওর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি ওকে খুন করে দিলে। আর শুধু খুন করলে না, তার সাথে আমাকেও ফাঁসিয়ে দিলে। না, আমি এরকম করিনি অঞ্জলি, আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। বৌদি, মানছি যে সমস্ত প্রমাণ এটাই ইঙ্গিত করছে যে রঞ্জনী খুনটা করেছে, কিন্তু কিছু প্রমাণিত হয়নি এখন। আপনারা প্লিজ আমাদের কাজ করতে দিন। দেখো অর্জুন, তোমার নির্দোষ হওয়ার কোনো প্রমাণ তোমার কাছে নেই। আর খুনের সময় তুমি কোথায় ছিলে এর কোনো সাক্ষীও নেই। আর তোমার ওই অফিসে সিসিটিভি ক্যামেরা ফুটেজ, ওর মধ্যে তুমি উধাও। অনামিকার হোটেলের বাইরে তোমার গাড়ি দাঁড়িয়ে থাকা, তোমার গাড়ির ডিকিতে অনামিকার রক্ত পাওয়া, ফোন রেকর্ড, ক্রেডিট কার্ড বিলস, তোমার বাঁচার আর কোনো রাস্তা নেই। এই একই রকম দেখতে অ্যাঙ্গেলটা একবার পরিষ্কার হয়ে যাক, তারপর তোমাকে অ্যারেস্ট না করার কোনো কারণ আমাদের কাছে থাকবে না। ততক্ষণের জন্য তুমি এখানে নিজের বাড়িতেই নজরবন্দি থাকবে, ফ্রেডির তত্ত্বাবধানে। আর আপনারা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাদের মধ্যে কেউ এখান থেকে যাবে না। ফ্রেডি, স্যার প্লিজ স্যার, স্যার আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি কিচ্ছু করিনি। পূর্বী, তুমি কি বলছো তুমি খেয়াল করেছো? হ্যাঁ স্যার। স্যার, ইমেজ ফরেনসিক এক্সপার্টরা কনফার্ম করেছে এই রঞ্জনের ফুটেজের সাথে এডিট করা হয়েছে। এই ফুটেজটায় কিছু আউট অফ ফোকাস ব্যাপার আছে, যেটা থেকে এটা প্রুফ হয় যে এখানে কেউ একজন ছিল, যেটাকে খুবই ভালোভাবে ডিলিট করা হয়েছে। কোনো আর কেউ নয়, ও রঞ্জনী। তার মানে ওই একই রকম দেখতে গল্পটা সত্যি। অনামিকা খুনের সময় ও অফিসেই ছিল। তাহলে ওর খুন কি করে করবে? একটাই লোক একই সময়ে দু জায়গায় কি করে হতে পারে? স্যার, সেই সব সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি যেখানে রঞ্জনের বন্ধুরা রঞ্জনকে দেখেছে, কফি শপ, জুয়েলারি শপ আর মার্কেটে। এটা কি হচ্ছে? ওরা আবার আগের মতো অবস্থা নেই তো? সে কি? তাহলে তো ওনাকে খাওয়াতে হবে, নিশ্চয়ই কোনো উপায় থাকবে। শুধু একটাই ওষুধ আছে, ঘুমের ইনজেকশন। আমার তো খুব ভয় লাগছে। মাথায় কিছু বলে দেবে না? সব এক একটা রং পরীক্ষা আমি দেখছি। আরে কেন আটকে রেখেছো আমায়?
তুমি ঠিক আছো তো মা? ও মাই গড, কি করে লাগলো তোমার? স্যার এটা কফি শপের ফুটেজ। স্যার এবার জুয়েলারি শপ। তোর সঙ্গে অনামিকাও ছিল। এখনো পর্যন্ত সবকিছু তো নর্মাল লাগছে। স্যার এবার মার্কেট প্লেস। পঙ্কজ একটু রিওয়াইন্ড করো। হ্যাঁ, আগে ওই রঞ্জনকে জুম করো। এই দেখো, এর হাঁটা চলে একটু আলাদা। ও অন্য ধরনের জুতো পরে রয়েছে। কিন্তু এটা কি? দয়া ওয়াকিং বুট পরেছে, ওয়াকিং বুট। যার পায়ের হাড়ে কোনো প্রবলেম থাকে না সে ওই ওয়াকিং বুট পরে। কিন্তু রঞ্জনের পা তো একদমই ঠিকঠাক আছে। সেটাই তো, এটা তো হতেই পারে না। তাহলে ও কি? আচ্ছা ওকে বলো কি এখনই? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সালুকে ফরেন্সিক ল্যাবে রেখেছে, এখনই যেতে হবে। চলো। হ্যাঁ ঠিক, বলো কি বলে তুমি? ঠিক আছে, হ্যাঁ ওখানেই থেকো। ফ্রেডরিক বলছিল রঞ্জন পালিয়ে গেছে শালার উপর আঘাত করে। কিন্তু ফ্রেডি তো ছিল ওখানে। সেটাই তো। একটা কাজ করো দাদা, তুমি আর পঙ্কজ ওখানে চলে যাও, আমরা ফরেন্সিক ল্যাবে যাচ্ছি। আচ্ছা সালুকে তুমি রঞ্জনকে গ্রেফতার করতে বারণ করেছিলে, ব্যাস ও তো ওদেরকে আঘাত করে পালিয়ে গেছে। আর তুমি এখানে এসব কি করছো? এখানে এখানে এরকম মিউজিয়াম সাজিয়েছো কেন? মিউজিয়াম নয় বস, তাহলে? এটা হচ্ছে সেই ধাঁধাটার জবাব যেটা আমরা সলভ করতে পারি। হ্যাঁ, রঞ্জন পালিয়ে যাওয়াতে আমার খুব আফসোস হয়েছে, কিন্তু আমি শিওর তোমরা ওকে ঠিক ধরে ফেলবে। তোমাদের মনে আছে ওই যে কেমিক্যালটা আমরা ক্রাইম স্পটে পেয়েছিলাম? তো তার সঙ্গে ওর কি সম্পর্ক? সেটা আমি আপনাদেরকে বলছি। আপনি কে? এ হচ্ছে জগৎ। এক মিনিট, সব কিছু বুঝতে পারবে বস। বেহুল, হাই স্যার। এবার এর সঙ্গে আমার এই কেসের কি সম্পর্ক? আপনারা ওর সাথে একটু মন দিয়ে কথা বলুন, দেখুন সব কিছু জানতে পারবেন। এটা বলুন তো যে আপনি কে, আর এই কেসের সঙ্গে আপনার কি সম্পর্ক? এক মিনিট। এনার চোখগুলো দেখে তো কেমন যেন একটা মনে হচ্ছে। শুধু চোখই নয়, এনার তো পুরো মুখের মধ্যেই কিছু গোলমাল আছে অভিজিৎ, কেসের ওপরে গোলমাল আছে। থ্যাংক ইউ বেহুল। এটা কি? আমি বলছি বস, ওই কেমিক্যালস যেটা ক্রাইম স্পটে পাওয়া গেছিল, আসলে ওই কেমিক্যালটা এই ধরনের মাস্ক আর নকল রক্ত তৈরি করতে কাজে লাগে। বিশেষ করে এই সিলিকন মাস্ক, যেটা ওই সিনেমাতে ব্যবহার হয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এর মধ্যে চোখের পাতা থাকে না, আর চোখের জন্য এখানে গর্ত একটা থাকে আসল মুখের মতো, যাতে যে এটা পড়বে তার আসল চোখটা এই গর্ত থেকে বেরিয়ে এসে যাতে দেখতে পায়। আর স্যার, এটাকে বানানো কিন্তু অত সহজ নয়। হাই কোয়ালিটি সিলিকন আর পারদর্শী লোকই এটা বানাতে পারে। লেটেস্ট টেকনিকের জন্য স্যার, এটা যে পড়বে তার যে মুখের ভাব, সেটাই মাস্কে ফুটে উঠবে। এর থেকে তো একটা কথা পরিষ্কার হচ্ছে, কেউ রঞ্জনের মতো দেখতে হুবহু একটা মুখোশ বানিয়েছে, একটা মাস্ক বানিয়েছে। রঞ্জনের মতো হাইটের কেউ ওই মুখের মতো কোনো মাস্ক বানিয়েছিল আর লোকে তার বোকা বানাচ্ছিল। হ্যাঁ, আর সেই জন্যই সবাইকে দূর থেকে দেখা দিয়েছিল, কারণ যদি কাছে আসতো তাহলে সবাই বুঝে যেত কোনো মাস্ক পরে আছে। আর স্যার অঞ্জলি, ও
ও তোর সাথেই ছিল, ওর সাথে কথাও হয়েছে, ওর সাথে লাশটা লুকোনোর চেষ্টা করেছে। ওর মুখে রক্ত লেগেছিল আর ওখানে লাশগুলোকে কাটছিল, লুকিয়ে রাখার চেষ্টাও করেছিল, তাই হয়তো তাড়াহুড়োতে কোনো খেয়ালই করেনি। আর তাছাড়াও এই যে একই রকম দেখতে না, নিশ্চয়ই ওর পায়ের হাড়ে ওর প্রবলেম ছিল, তাই ও ওয়াকিং বুট পরেছিল। আর এই মাস্ক তৈরি করাও এত সহজ নয়। স্যার এই মাস্ক ফিল্ম প্রজেক্টে কাজে লাগে। হ্যাঁ, তবে এটুকু জানি যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল আর এখন একটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে কাজ করছে। স্যার দয়া বলছিল যে অনামিকা ও নাকি কোন ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে কাজ করছিল, ওর পক্ষে এগুলো করা তো খুবই সহজ। তার মানে ও রঞ্জনের গার্লফ্রেন্ড ছিল না, ওকে নিজেরই খুলে ফাঁসানোর চেষ্টা করেছিল। সেই জন্যই ও ভেলভারকে গাড়ি উঠতে দিয়েছিল। সে নিজের প্রতিবেশীর সামনে রঞ্জনের সাথে ফোনে কথা বলার নাটক করেছিল। মানলাম, ওই আমি মানলাম, কিন্তু কেউ নিজের মৃত্যুর ষড়যন্ত্র নিজে কেন করবে? মানে আমি বলতে চাচ্ছি, অনামিকা তার নিজের মৃত্যু কেন নিজে রেখে আনবে? না 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 না, কিছু তো একটা গোলমাল আছেই। কেউ তো একজন আছে যে অনামিকাকে শিখন্ডি খাড়া করেছে, আর সেই পুরো কেসটার মাস্টার মাইন্ড, বুঝেছ? আপনাদের মাথা খারাপ আছে? ফ্রেডি ইনজেকশন নেওয়ার জন্য ভেতরে আছে আর তোমরা ওই লোকটাকে ছেড়ে দিলে। আমরা তোকে পালাতে দিইনি, আমরা কি দরজা খোলার কি দরকার ছিল? ওই লোকটা যে মানসিক অবস্থা নিয়ে এখান থেকে পালিয়ে আছে, কে জানে কার সাথে কি করবে। শায়লা দেবীর উপর হামলা করেই দিয়েছে। স্যার একটা কথা বুঝতে পারলাম না, ওরা তোমাদের দুজনের সামনে থেকে পালালো আর তোমরা ধরতে পারলে না ওদের? স্যার আমরা খুব ভয় পেয়ে গেছিলাম আর সব কিছু এত তাড়াতাড়ি হলো। স্যার আমরা যদি মাঝখানে আসতাম তাহলে আমাদের উপর হামলা করতে পারতাম না স্যার। হ্যাঁ, যেমনভাবে আন্টিকে হামলা করেছিল আমাদেরও করতে তাহলে। এক মিনিট, শায়লা দেবীর উপর হামলা? কিন্তু কিভাবে? ওর কাছে অস্ত্র কি করে এলো? এখানে তো কোনো অস্ত্র ছিল না, আমরা সমস্ত অস্ত্র সরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ স্যার, শুধু ঘরে কেন, কিচেনেও সবজি কাটার কোনো ছুরি পর্যন্ত। স্যার এ হলো আমাদের প্রোডাকশন হাউসের মেকআপ আর্টিস্ট, আর স্যার এই মাস্ক বানাতেও এক্সপার্ট। তুমি অনামিকার জন্য মাস্ক বানিয়েছিলে, তাই না? বানিয়েছিলে কিনা? হ্যাঁ স্যার, উনি আমাকে টাকা দিয়েছিলেন আর এটা তো আমার কাজই স্যার। তাহলে এটাও বলে ফেলো যে কাজটা কার জন্য করেছিল, এই মাস্কটা কার পড়ার কথা ছিল। বলো বলো, তাড়াতাড়ি বলো, সময় নেই আমাদের। আর হ্যাঁ, যার মুখে তুমি মাস্ক বানাও তার মাপ নেওয়ার দরকার আছে, ম্যাপিং করার দরকার আছে। হ্যাঁ স্যার, তার জন্য বানিয়েছিল ওই মাস্ক। কে ওই মাস্কটা পরতো? বলো তাড়াতাড়ি।
সিআইডি তোমরা এখানে কি করে? তোমাকে ফলো করতে করতে এখানে পৌঁছেছি। ওই মেকআপ ম্যান সব কিছু বলে দিয়েছে তোমার ব্যাপারে। ও ভুল করেছো তোমরা এখানে এসে। রঞ্জনকে তো আমি কিছুতেই ছাড়তে পারবো না, কারণ আমি ওকে মারবার জন্য কন্ট্যাক্ট নিয়েছি। কিন্তু এখন তোমরা ওর সঙ্গে বলবে। অনামিকা মারা যাওয়ার পরেও তোমাদের প্ল্যান চালু আছে। কে মাস্টার মাইন্ডা? আমায় ক্ষমা করে দাও মা। তোমার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কখনো ভাবতেও পারিনি যে ওইসব করতে পারে। রঞ্জন কোথায়? ওকে পেলেন না আপনারা? পাওয়া গেছে রঞ্জনকে। আপনারা সবাই এটা জেনে হয়তো অবাক হলেন যে রঞ্জন নির্দোষ। এটা আপনারা কি বলছেন? কোন রঞ্জনই করেছে? একদম না, রঞ্জন খুন করেনি। খুন করেছে আপনাদের মধ্যে কেউ একজন। আমরা? কিন্তু আপনি তো জানেন যে এই সবার উপস্থিতিতেই রঞ্জন আমাকে আঘাত করেছে। কি করে করলো? মানে কোন জিনিস দিয়ে আপনার উপরে আক্রমণ করেছিলেন? আমি বলেছিলাম না যে ও ছুরি দিয়ে আমাকে আঘাত করেছিল। কিন্তু ছুরি তো ছিল না, আমরা সমস্ত অস্ত্র সরিয়ে নিয়েছিলাম। আপনার এই আঘাত ছুরি দিয়ে নয়, বরং নেইল পাইপ, নখ কাটার জন্য যেটা ব্যবহার করা হয়, আপনার এই আঘাত সেটা থেকে লেগেছে। মনে হচ্ছে উনি এখনো কনফিউজড। কোনো ব্যাপার নয়, ওনাকে আমরা সাহায্য করছি। ফ্রেডি, আমরা জানতে পেরে গেছিলাম অনামিকার প্রতিবেশী অঙ্কিত এসবের সঙ্গে যুক্ত। তো এই জন্য আপনি আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যাতে আমার কিডন্যাপ করে আপনি আমাকে খুন করতে পারেন। মা তুমি খবরদার যদি আমাকে মা বলে ডেকেছিস। মা শব্দের অর্থ কি হয় তোমরা দুজন জানো? স্যার, এ আমার অনিচ্ছা সত্ত্বেও রঞ্জনের সাথে বিয়ে করলো আর আমার সাথে সব সম্পর্ক চিরদিনের মতন ত্যাগ করলো। আর আজ এরা আমার সম্পত্তির অধিকার চাইতে শুরু করেছে। এইসব এই রঞ্জনের কাজ। এই উস্কেছে আমার মেয়েকে, আমার একমাত্র সন্তান, নিজের স্বামীর সঙ্গে মিলে ধীরে ধীরে আমাকে বিষ দিয়ে মারতে শুরু করলো। দুবোটা তাড়াতাড়ি করো অঞ্জলি, এটা নিয়ে গিয়ে মায়ের ঘরে রেখে দাও, যাও। কিন্তু আপনি অনামিকার খুন করলেন কেন? ওর কোনো দোষ ছিল না, কিন্তু আমার কাউকে তো একটা দরকার ছিল এই সব কিছু করার জন্য। কিন্তু আমি এদের দুজনকে শাস্তি দিতে চেয়েছিলাম যে রঞ্জনের ফাঁসি হয়ে যাক আর রঞ্জনের সারা জীবনের মতো জেল। শারদা দেবী, এদের প্রতি আপনার ঘৃণা আপনাকেও এদেরই মতন অপরাধী বানিয়েছে। এদের দুজনের তো শাস্তি হবেই। আপনার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে বলে, কিন্তু আপনারও কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে অনামিকাকে খুন করার অপরাধে।